লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো। বসো। এটা নীলের ঘর, মানে আজ থেকে তোমারও ঘর, তোমাদের দুজনের ঘর। আচ্ছা, তুমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নাও, তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট করো, কেমন? হ্যাঁ, দুপুরবেলা ভালো করে ঘুমিয়ে নাও, আর সন্ধেবেলা তোমার একটা গান শুনবো। ও হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলে রাখছি বাবু, আমি হচ্ছি এবারের বড়, তাই আমার নাত বউয়ের কাছ থেকে রোজ আমার নজরানা চাই। না 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 না, ওই মিষ্টি হাসির নজরানা আমার চাই না, প্রতিদিন আমাকে একটা করে গান শোনাতে হবে। আরে তাতে তো কোনো অসুবিধে নেই, মেঘ তো রোজ রেওয়াজ করে, তখন তুমি শুনে নিও। কি মেঘ, তুমি রোজ রেওয়াজ করো তো? এই হতভাগা ছেলে, তোকে এই ঘরে কে আসতে বলেছে? চাপ বাবা, এটা তো আমার ঘর, আমার ঘরে আবার আমাকে কে আসতে বলে? এখন থেকে বইয়ের পেছনে গুড়গুড় গুড়গুড় করতে হবে? যাও জায়গা থেকে। ব্যাপার তো, এ তো উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। আমার ঘরে আমি থাকবো না তো কে থাক? তোমরা তো বেরোবে। নীল, যে কথাটা আমি মেঘকে বলছিলাম এটা তোমাকেও বলছি, আজ থেকে এটা তোমার আর মেঘের ঘর, বুঝেছো? তবে হ্যাঁ, আজকে কিন্তু শুধু মেঘের। শুধু মেঘের? তার মানে? মানে আজ এই ঘরে মেঘ থাকবে, আর এখন থেকে শুরু করে কাল সকাল অবধি তুমি আর মেঘ একদম দেখা সাক্ষাৎ করবে না, কোনো কথা বলবে না, বুঝলে? এ আবার কেমন কথা? কিন্তু 21 আইন। 21-22 জানি না, তবে এটাই আইন। খুবই বাজে আইন। কেন দাদু ভাই, একটা দিন না দেখতে পেলে কি সহ্য হবে না? এটা কিন্তু আনফেয়ার হচ্ছে ঠামি, ভুলভাল অ্যাটাক করছো তুমি। ওরে, ওটাকেই বলে কাল রাত্রি। যা যা, তুই অন্য ঘরে যা। দাদা ভাই, তুই আজকে আমার ঘরে চল। বেশ মজার ব্যাপার তো, একটা বিয়ে করে আমি আমার নিজের ঘরেই পরবাসী হয়ে গেলাম। তাই তো বলি। চল চল চল। দাঁড়া দাদু ভাই, দাঁড়া, ওদিকে চল। কেন? কানে কানে বলবো। কানে কানে আবার কি বলবে? কাল রাত্রিটা কেন হয় বল দেখি। কেন? এই যে আজ একটা রাত তুই তোর বউকে দেখতে পাবি না, তার জন্য তোর মনে যেমন ছটপট ছটপট করবে, তোর বউয়ের মনও কিন্তু ছটপট ছটপট করবে। হ্যাঁ, তো তাতে কি হবে? ও তাতেই তো হবে। কি হবে? ফুলশয্যার রাতে যখন দুজন দুজনের কাছে আসবি, সেটাই হবে মধুর মিলন। এই লাল, হ্যাঁ চ তোর ঘরেই যাই, বুঝলি? চল, আজকে ঠাম্মি ডেঞ্জারাস ফর্মে আছে। হ্যাঁ, থাকা যাবে না। চল 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 চল। কি হলো বড় মাসি, নাতির কানে কি কথা ফিসফিস করে বললে? আমরা তো কিছুই শুনতে পেলাম না। তোমরা সবাই শুনবে বলে তো নাতির কানে আমি ফিসফিস করে কথা বলিনি। আর ও ছোট মাম্মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? ওই দেখো, আহারে, আমার নাত বউয়ের মুখটা একেবারে শুকিয়ে গেছে, অনেক ঝড় বয়ে গেছে তো। ছোট বৌমা, তুমি এক কাজ করো, ও স্নান করে এসে কি পড়বে সেটা বরঞ্চ তুমি বার করে দাও, আমার নাত বউ তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসুক। মা, আমি সব খাটে রেখে দিয়েছি, এই দেখো। মেঘ, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি স্নান টান করে নাও। তোমার কাপড় এখানে খাটে রাখা আছে, ফ্রেশ হয়ে নাও, তারপর নিচে চলে আসবে, কেমন? ওইদিকে বাথরুম আছে। মা, আমি নিচে যাচ্ছি, এই তোমরা এসো না, অনেক কাজ বাকি আছে। এসো এসো এসো।
আমার দাদু ভাইয়ের পছন্দ আছে। তবে নাতবু, তোকে একটা কথা বলি, এই যে তুই আমার বড় নাতির হাত ধরে এই বাড়িতে আসলি, এতে সকলে খুশিও হয়নি। সে হয়নি তা বলে তুই কিন্তু সবসময় অপরাধী অপরাধী মুখ করে থাকবি না। তুই হলি এবারে বড় নাতবু। আমার নাতিদের জেনারেশনে তুই হলি বড় বউ। এই বাড়িতে তোর নিজের একটা জায়গা আছে, অধিকার আছে। সবসময় মাথা নিচু করে চোখে জল নিয়ে থাকবি না। এবারে সকলে বড় ভালো রে। আমার বড় বৌমা, ছোট বৌমা আমার নাতনিদের মতো মানুষ হয় না। তবে ওদের যেটা হয়েছে জানিস তো, ওরা নিজেরা মনে করছে হঠাৎ করে যে ওরা ঠকে গেছে। যেহেতু তুই পরের বাড়ি থেকে এসেছিস, সেই জন্য তোকে দোষী ঠাওরাচ্ছে। ভাবছে এই আমাদের ঠকিয়েছে। তোর কাজ একটাই, তারা যে ঠকেনি এটাও তোকে বুঝিয়ে দিতে হবে, বুঝলি? তোমরা থামবে? এবার তো লোকে ভাববে বাড়িতে ডাকাত পড়েছে। সে যে যা ভাববে ভাবুক, এখন তোমার কোনো কথা আমরা শুনবো না, অসম্ভব। তুমি এখন এখান থেকে কোথাও যাবে না, ব্যাস। এখন বলে এখন নয়, কিন্তু এখন মানে আজকেই যাওয়াটা হচ্ছে না। আরে বাবা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এভাবে কি থেকে যাওয়া যায়? কেন যায় না? কেন যায় না? না না, তুমি বলো আমাকে প্রবলেমটা কোথায়। প্রবলেম এটাই যে তোমার কাছে জামা কাপড় নেই, তুমি জামা কাপড় আনোনি। কোনো ব্যাপার না, কাউকে পাঠিয়ে দেওয়া হবে তোমার বাড়িতে, জামা কাপড় নিয়ে আসবে। বা আমাদের কাছে তো আর জামা কাপড়ের অভাব নেই, তুমি ওখান থেকে কিছু ট্রাই করো। একদম তাই, একেবারে তাই। আচ্ছা, এক মিনিট, আমাকে একটা কথা বলতে দেবে তোমরা? যাবার কথা বাদ দিয়ে যা যা বলার আছে সব বলতে পারো। ওই দেখো, কি ছেলে মানুষই শুরু করেছো তোমরা। করছে তো। কি অদ্ভুত, কথাই তো বলতে দিচ্ছে না আমাকে। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরাই অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আরে কাকিমণি, তোমরা ওদেরকে একটু বোঝাও তো। আমি তো মেঘের সঙ্গে এসেছিলাম ইনিশিয়ালি ওর সঙ্গে থাকার জন্য, যাতে নতুন জায়গায় এসে ও একদম আউট অফ প্লেস না ফিল করে। তা সেই ইনিশিয়াল ফেজটা তো এখনো শেষ হয়ে যায়নি, তাই না ময়ূরী? সবাই যখন বলছে তখন থেকেই যাও। এই যে ময়ূরী, শুনে নিয়েছো ওপর মহলে বক্তব্য, আর কিন্তু যাওয়া নেই। ব্যাস, মা বলে দিয়েছে, আর তোমার যাওয়া হচ্ছে না ময়ূরীদি। অবশ্য এমনিতেও যেতে পারবে না, টেকনিক্যাল প্রবলেম আছে। টেকনিক্যাল প্রবলেম কিরকম? তুমি তো গাড়িতে এসেছো, সঙ্গে পার্সও আনোনি, কাজেই সঙ্গে টাকা পয়সা নেই, আর আমরা কেউ তোমাকে ড্রপ করে আসবো না। আমাকে ধরে রাখা কিন্তু অত সহজ নয় লালবাবু, বুঝেছো? আর এখনকার দিনে পার্স ক্যারি না করলেও চলে। এই যে ফোনটা আছে, এটাই এনাফ। একটা ক্যাব বুক করবো, চলে যাবো। এই নাকি তুমি ইঞ্জিনিয়ার? শোনো, আমি একবার হাসপাতাল থেকে ঘুরে আসি, দুদিন ধরে যাওয়া হয়নি। আমি খেলবো না এরকম করলে। কেন 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 এবার কেন? তুই যখন আমাদের লেগ পুল করিস তখন। এবার দেখ কেমন লাগে। ভাল লাগে না মানে হারি। কি রাঙা বাবু, আর আমাকে জব্দ করতে আসবে? রাঙা বাবু, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, এই নতুন নতুন নাম দিচ্ছে রাঙা বাবু। হ্যাঁ, লালবাবু রাঙাবাবু একই তো হলো না, এটা কিন্তু ঠিক হলো, যজমান। দেখো তোমার ছেলে হেলাই কি হারালো। দেখো, এই মেয়েটা আমাদের বাড়িতে এলে বাড়ির চেহারাটা এরকম হতো, তা না? এখন এসব ভেবে কি হবে মীনাক্ষী? এখন তো মেনে নিতেই হবে যে ময়ূরী নয়, মেঘ এই বাড়ির বউ হয়ে এসেছে। হ্যাঁ, মেনে তো নিতেই হবে, তবে মেনে নেওয়া আর মনে নেওয়ার মধ্যে ফারাকটা তো থেকেই যায়, তাই না? কেন এখন এরকম করছো বলো তো? মেঘ মেয়েটাকেও তো আমাদের ভালো লেগেছিল,
এখন এতটা উল্টো পথে কেন যাচ্ছ? একটা মেয়েকে ভালো লাগা আর একটা মেয়েকে নিজের একমাত্র ছেলের বউ ভাবা এক নয় ত্রিদীপ। আর সেটা যে এক নয় সেটা আমি নিজের মধ্যে খুব ভালো করেই বুঝতে পারছি। আমার তো নিজেকে দায়ী মনে হচ্ছে। আমার নিজের সেদিন উচিত ছিল যে ওই বিয়ের আসরে নীলকে জোর করে বোঝানো যে এইভাবে বিয়ের আসরে বউ বদলানো যায় না। বিয়েটা তো আর কোনো ছেলে খেলা নয় যে হঠাৎ করে পার্টনার চেঞ্জ করে ফেললাম। ওখানে তুমি বোঝালে বা জোর করলে কি কোনো লাভ হতো, কারো ভালো হতো? নীল তোমার কথা মেনে নিয়ে হয়তো ফিরে আসতো বিয়ের মণ্ডপ থেকে, কিন্তু ময়ূরীকে বিয়েটা করতো না আর চিরটা কাল মেঘের অপেক্ষায় বসে থাকতো। আর তর্কের খাতিরে যদি মেনেও নিই যে ও বিয়েটা করতো, সেই বিয়েটা কি সুখের হতো? বড় ভালো মেয়ে রে তুই, এমন ভাবেই থাকিস না গো। তবে একটা প্রবাদ আছে জানিস তো, নরম মাটিতে বিড়াল বেশি করে আঁচড়ায়। সেই নরম মাটিটা কখনো হবি না, সবসময় চোখ কান খোলা রাখবি। কাউকে না নিঃসংশয়ে বিশ্বাস করিস না। জগতের সবচেয়ে কঠিন আঘাতটা সেই করে যে সব থেকে কাছে থাকে, পাশে থাকে। আয় মেঘ, আমি তোকে সবটা করিয়ে দিচ্ছি। কাজেই অত কাছে তাকেই আসতে দিবি যাকে বিশ্বাস করা যায়। আমার কথার মানেটা বুঝতে পারছিস তো? এবার যা বুঝেছিস সেটা তোর মনের মধ্যে রেখে বুদ্ধি করে চল। আমি জানি না তুই লেখাপড়ায় ভালো, তার মানে বুদ্ধিও আছে তোর। এবার সেই বুদ্ধির খানিকটা সংসার বুঝতেও খরচ কর, কেমন? আসি। একটা কথা মনে রেখো, আমি হচ্ছি তোমার সব থেকে বড় শত্রু, কারণ আমি হচ্ছি তোমার সতী। তার মানে উনি সবটা বুঝেছেন যে দিদিভাই আমাকে আমি মেঘকে কিছুতেই মানতে পারছি না ত্রিদীপ। এত বড় একটা মনের মেয়েকে যদি আমরা আমাদের বাড়ির বউ করে আনতাম, তাহলে ভাবো তো আমাদের এই এত বড় পরিবারটাকে সে কি সুন্দর এক তারে বেঁধে রাখতে পারতো। একটা কথা তো মানবে, ওর বাবা মাও এর জন্য দায়ী। সত্যি তো, ওনারা ময়ূরীর অসুস্থতার ব্যাপারে সবটা আমাদের কাছে খুব খুলে বলেননি। এইভাবে যে ময়ূরী মেঘের উপর ডিপেন্ডেন্ট, সেটা ওনারা অন্তত নীলের কাছে কনফাইড করলে বোধহয় ভালো হতো। সবটা জানা আর না জানার মধ্যে ময়ূরের প্রতি আমাদের মনোভাব কি কিছুমাত্র বদলেছে? বদলায়নি তো। নীলকে দেখো। একটা কথা বলবো মীনাক্ষী, এটা সম্পূর্ণ আমার ধারণা, ভুল হতে পারে। নীলের মনের মধ্যে প্রথম দিন থেকে যে জায়গা করেছিল সে মেঘ, কিন্তু আমাদের বাড়ির প্রেসারে, বিয়ের হুড়োহুড়িতে ও বোধহয় নিজের মনের সঙ্গে একা বসে কথা বলার সুযোগ পায়নি, যার জন্য এই আকর্ষণটা ও ফিগার আউট করতে পারেনি। আর সেটা যখন করতে পারলো, তখনই এই ডিসিশনটাও নিল। কি সহজে বলে দিলে না কথাটা, যে ও বুঝতে পারেনি ময়ূরীকেও ভালোবাসে না, বিয়েতে রাজি হয়ে গেল। ময়ূরীর বাড়ির লোক ওকে বড় জামাই ধরে নিয়ে বিয়ের বাজার দোকান লোক নেমন্তন্ন সমস্ত করে ফেলল। ময়ূরী কত স্বপ্ন দেখলো নীলকে নিয়ে, তারপর হঠাৎ নীল বুঝতে পারলো যে না, আমি তো ময়ূরীকে না, আমি মেঘকে ভালোবাসি। ব্যাস, ময়ূরীর সব স্বপ্ন চুরমার করে ভেঙে দিল সে। তোমরা পুরুষ মানুষ তো, তোমরা বুঝতেই পারবে না যে ওই মেয়ের মনের ভেতর কি হচ্ছে। যাও, তুমি হসপিটালে যাও, তোমার কাজ আছে,
আর পারলে একটু ভেবো, নীল তোমার সন্তান না হয়ে যদি আর কারোর সন্তান হতো তাহলে ওর সম্বন্ধে তোমার ওপিনিয়নটা কিরকম হতো ভেবে দেখো তো। এদিকে দেখো, সবাই এত করে বলছে ময়ূরীকে থাকতে, কিন্তু তবুও সে থাকতে চাইছে না। কেন সেটা বুঝতে পারছো? এই বাড়িটা তো ওর নিজের বাড়ি হবার ছিল। সকলের সামনে মুখে হাসি রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে তো শেষ হয়ে যাচ্ছে। ও ময়ূর দিদি, তুমি যদি এখন চলে যাও আমরা ভাববো যে তুমি আমাদের উপর অভিমান করে চলে যাচ্ছ। ওই দেখো, তোমাদের উপর আমি কিসের জন্য অভিমান করব? না, আসলে ঠিকই তো। আমরা জানি তোমাকে বাড়িতে থাকার জন্য জোর করার অধিকার আমাদের নেই। এ বাবা, এসব কি কথা বলছো তোমরা? না না ময়ূরীদি, এটা তো সত্যি কথাই যে তোমার সঙ্গে একটা এত বড় অন্যায় হয়ে গেল আর আমরা কেউ কোনো প্রতিবাদ করলাম না, কেউ কোনো প্রতিবাদ না করে ওখান থেকে চলে এলাম। সত্যি তো তোমার অভিমান করার অনেক গ্রাউন্ডস আছে। কি ব্যাপার? এসব মান অভিমানের কথা শুনছি। কার অভিমান হয়েছে? কি আমার লাল বাবুর নাকি? ঠাম্মি, তুমি আমাকে নিয়ে পড়লে কেন রে? এখানে কি এর আগে সবাই তোকে নিয়ে পড়েছে? এ তো ভারী অন্যায় হলো। হ্যাঁ, আমার বড় নাতি আমার সতীন নিয়ে এলো ঘরে, এখানে এক পাল মেয়ে তোকে নিয়ে পড়েছে। আমি কোথায় যাই বল দেখি? আরে বাবা, আমাকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে ময়ূরীকে নিয়ে। কেন, তোমার আবার কি হলো ময়ূরী দিদি? দেখো না ঠাম্মি, ময়ূরীদি সেই এসে থেকে যাই যাই করছে। আমরা কতক্ষণ ধরে বলছি যে আজকের দিনটা থেকে যাও, কাল সকালে যাবে, কিছুতেই আমাদের কথা শুনছে না। ও ঠাম্মি, তুমি একটু বলো না যেন আজকের দিনটা এখানে থেকে যায়। দেখো, সে তো ওকে বাড়িতে যেতেই হবে। এখন ওই বাড়িতে কত কাজ, কালকে তত্ত্ব গোছানো আছে, তাছাড়া ময়ূরী দিদি ভাইয়ের মায়ের কাছেও তো যেতে হবে। সে বেচারা ওখানে একা খুব কান্নাকাটি করছে হয়তো। আর ওর বাড়িতেও তো কাজের লোক খুব কম। ঠাম্মি তুমি কি গো, আমরা কোথায় তোমাকে আম্পায়ার বানালাম ঠিক ডিসিশন নেওয়ার জন্য, তুমি এখন এসব বলছো? কি ব্যাপার, এই মহিলা কি আমাকে ইনডাইরেক্টলি চলে যেতে বলছে? দেখ দিদি ভাই, আমার যেটা মনে এলো আমি সেটা বললাম। তাছাড়া ওর মায়ের কথাটা আমার মনের মধ্যে ঘুরছে, আর ওর তো মায়ের কাছেও যাওয়া দরকার। ঠিক বলেছো ঠাম্মা, এসব এদের পাল্লায় পড়ে আমি এখানে আটকে গেছি। আমার তো সত্যি চলে যাওয়াই উচিত, বলো? আরেকটা কথা গিনিমিনি, সে কথাটা তোমরা ভুলে যাচ্ছ, মাথায় রাখছো না। এটা আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, এখানে আমার এভাবে থাকাটা ভালো দেখায় না, তাই না ঠাম্মা? হ্যাঁ, বই এইসব কথাবার্তাগুলো হলোই আমাদের কালে। এখন ওসব নিয়ম কানুনগুলো কেউ মানেও না আর চলেও না। কিন্তু আমার মনে হয় আমাদের সব পুরনো নিয়মই কোনো না কোনো কারণে হয়েছিল। সেগুলো না জেনে দুম করে নিয়ম ভাঙার জন্য ভাঙাটা তো ঠিক হবে না। এটা সত্যি কথা, বড় বোনের শ্বশুর বাড়িতে ছোট বোন গিয়ে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো ঘটনা, বড় বোনের ছোট বোনের শ্বশুর বাড়িতে থাকাটা ভালো দেখায়। এই ময়ূরীদি, তুমি আবার এরকম বুড়ো বুড়ো মার্কা কথাবার্তা কেন বলছো বলো তো? এটা মানায় না, সেটা ঠিক না। শোনো, এই বাড়ির সবাই মিলে আমরা তোমাকে বলছি তুমি আজকে থাকবে, ব্যাস। শোনো ময়ূরীদি, দরকার হলে জেঠিমণি তোমার মায়ের সঙ্গে কথা বলে নেবে। কি ঠিক কি না? ঠিক ঠিক, একেবারে ঠিক। ঠিক ঠিক ঠিক। ব্যাস, ডিসিশন হয়ে গেল,
তোমার এখন আর কোথাও যাওয়া হবে না। এই তত্ত্ব সেগুলো সব কাল সকালে গিয়ে গোছাবে। আর আমরা তো বলেইছি যে এটা একটা আনপ্ল্যান্ড বিয়ে, তাই না? তাই এই তত্ত্ব এগুলো সব বাদ দিলেও চলবে। কি যে করি আমি, তোমরা সবাই আমাকে এভাবে বলছো। ও ঠাম্মা, কি করি বলো না, ওরা তো থাকতে বলছে। আমি জানি তুমি যেটা বলছো সেটাও ঠিক, আমার তো এখানে এভাবে থেকে যাওয়া উচিত না। কি করি বলো তো? বুড়ি আমার, আমাকে দিয়ে আমি থাকার কথা ঠিক বলাবো। এই দেখো, আবার আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি বলবো? ঠাম্মি, তুমি না বললে কিন্তু ময়ূরীদি থাকবে। তুমি বলে দাও না একবার। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, তুমি বলে দাও তো। এই বাবা, এভাবে ঠাম্মাকে জোর করো না তোমরা। না না, এতে জোর করার কি আছে? তুমি থাকবে তোমার বোনের বাড়িতে, এতে আমার কি বলার আছে? সকলে যখন বলছে তখন তুমি নিশ্চয়ই থাকবে। সকলে তো বলছে, তুমিই তো বলছো না। আমিও বলছি। ভাইপো কোথায় গেল? অনেকক্ষণ দেখছি না। ঈশ্বর, আমার মনের ভয়টা যেন ভুল হয়।